সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5টা। ঘুম থেকে উঠে সদর দরজা খুলে মাড়ুলি দিলাম, তারপরে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো উঠোনে কত ধুলো হয়েছে, যতই ঝাড় দিচ্ছি মনে হচ্ছে ততই যেন মাটিগুলো ধুলো হয়ে উঠে যাচ্ছে। আর কি বলো তো, এদিকে তো বৃষ্টি হচ্ছেই না, অনেক দিন থেকে বৃষ্টি হয় না জানো। একটু বৃষ্টি হলে ভালো হয়, বৃষ্টি হলে ধুলোগুলো বসে যাবে আর ধুলোগুলো উঠবেও না আর উড়বেও না। অন্যদিকে শুনছি কত বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টির কোনো দেখাই নেই গো। যাই হোক, দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন আমি গলিটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়া শেষ করে লালিকে গোয়াল ঘর থেকে বের করে নিয়ে এলাম, তারপরে দেখো ওকে বাইরে বেঁধে দিচ্ছি। কিন্তু ও বাঁশের পাতাটা দেখে বাঁশের পাতাটা খেতে চাইছে, তো একটু খেলো, আর তো নাগাল পাবে না, ওগুলো অনেক দূরেই আছে। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেওয়ার জন্য। আর বাসন মাজার আগে ঘর ঝাড় দিয়েছি আর ঘরগুলো মুছে নিয়েছি। তো চলো বন্ধুরা, বাসন মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে কলকাতা বেহালা থেকে টিয়া। সে লিখেছে, তোমার ব্লগ আমি রোজ দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে টিয়া, তোমার নাম নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। পরের কমেন্টটি হচ্ছে রূপকথা দেব। সে লিখেছে, আন্টি তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে রূপকথা, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব খুব ভালো থেকো। তারপরের কমেন্টটি হচ্ছে একজন দিদিভাই লিখেছে, তোমার ব্লগ দেখতে আমার মেয়ে খুব পছন্দ করে, তোমার ব্লগে আমার মেয়ের নামটা নিও। আমার মেয়ের নাম হচ্ছে পিউ। এই যে পিউ সোনা, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর আমি এখন ঘরে চলে যাচ্ছি। আজকে সকাল সকাল মাছ বিক্রি করতে এসেছিলো, আর দেখো আমি 200 গ্রাম বাটা মাছ নিয়ে নিলাম। আর বাটা মাছ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। একদিন আমি কেঁদুরি ভাজা করেছিলাম, তো তোমরা অনেকেই বলেছিলে কেঁদুরি জিনিসটা আবার কি। তো এই যে এটা হচ্ছে কেঁদুরি গাছ, তোমাদেরকে তখন আমি বলেছিলাম যে কেঁদুরি গাছ একদিন তোমাদেরকে দেখাবো। এই যে লতানো লতানো গাছ হয় আর এরকম পাতা হয়। তো এখানে একটা আকন্দ গাছ আছে, গোটা গাছটাকে কেঁদুরি গাছে কিন্তু ঘিরে নিয়েছে। আর দেখো কতগুলো কেঁদুরি হয়েছে, এই দেখো পটলের মতো অনেকটা দেখতে। তো আজকে আমি কেঁদুরিগুলো তুলবো, দিয়ে কেঁদুরি ভাজা করব। তো দেখো একটা প্যাকেট নিয়ে আমি কেঁদুরি তুলতে শুরু করে দিলাম। আর গাছটায় না অনেক কেঁদুরি আছে, কি বলবো, কিন্তু অনেক উঁচুতে উঁচুতে আছে জানো তো। ওই যে টিনের চালটা দেখছো, ওই চালে উঠে গেছে, কিন্তু অত দূর তো আমি নাগাল পাবো না। তো সেই জন্য নিচে নিচে যেগুলো আছে সেগুলোকেই তুলে নিচ্ছি। আর এই কেঁদুরি গাছটা কিন্তু লাগায়নি, প্রত্যেক বছর এমনি এমনি কেঁদুরি গাছটা হয়, আর অনেক করে কেঁদুরি ধরে। আর আগের বার যেন এই কেঁদুরি গাছটা কিন্তু হয়নি, তার আগের বছর প্রত্যেক বছরই দেখেছি এমনি এমনি হয়ে গেছিলো। তাই আগের বছর অন্য আর কি কাকিমাদের একটা হয়েছিল, ওই আমাদের বাড়ির পিছনে পুকুরের পাড়ে, ওখান থেকেই তুলে নিয়ে এসে খেয়েছিলাম। এই দেখো কতগুলো কেঁদুরি পেয়েছি, দেখো তো। এগুলো তো সব নিচের দিকে ছিল, ওপরের দিকে কিন্তু আরও অনেক কেঁদুরি আছে। ওপরেরগুলো তো পারতে পারলাম না, তো যাই হোক এই কটাতে কিন্তু হয়ে যাবে। আর দেখো কেঁদুরি পেরে আনা মাত্রই আমি কাটতে শুরু করে দিলাম। আর অনেকগুলো কেঁদুরি দেখছি একটু পাকা পাকা ভাব আছে, তো পাকাগুলো আমি নিচ্ছি না। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, তারপর দেখো উনুন সালে চলে এলাম উনুন ধরানোর জন্য। আর আজকেও কিন্তু খড় দিয়ে উনুন ধরাচ্ছি। আর দেখো খড় দিলাম, তারপরে কয়েকটা ঘুঁটে দিয়ে তার ভিতরে কয়েকটা বাতা টাতা এগুলো ভরে দিচ্ছি। তার উপরে আর কয়েকটা ঘুঁটে দেব, তাহলেই একটু আর কি ধোয়া হবে, তারপর উনুনটা ভালোভাবেই জ্বলে যাবে। আর দেখো হাঁড়ি কড়াইয়ের মাটিটা আগেই লেপে নিয়েছি, আর জল টল যেগুলো লাগে সব আগেই নিয়ে চলে এসেছি। উনুনটা ভালোভাবে ধরে যাওয়ার পর দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকের মাছটা তো অনেক সকালেই নেওয়া হয়েছিল, তো সেই জন্য আগে মাছটাকে ভেজে নিচ্ছি, নয়তো যা গরম মাছটা নষ্ট হয়ে যেতে পারে।
মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এবারে আমি কেঁদুরি ভাজাটা করে নেব। আর পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নেব। আর কেঁদুরিটা আগে হালকা সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি কেঁদুরিগুলো দিয়ে দেব। আর তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও এই পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো দেখো পেঁয়াজটা হালকা ভাজার পর কেঁদুরিগুলো দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও এটা কিন্তু তিল বাটা বা পোস্ত বাটা দিয়েও করতে পারো, তাহলে তো আরও সুন্দর লাগবে খেতে। আর কেঁদুরিগুলো কিন্তু হালকা পোড়া পোড়া করে ভাজতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে এই কেঁদুরি ভাজাটা। তো দেখো আমার কেঁদুরিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে কেঁদুরি ভাজা। আর তোমরা অনেকে আগে বলেছিলে যে কেঁদুরি ভাজাটা যেন তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একদম মুচমুচে কেঁদুরি ভাজা। আর এটা দিয়ে একদম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এক গ্লাস করে ভাত আর একটা করে কেঁদুরি। তো চলো আমি এখন রান্না বান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্না বান্না হয়ে গেছে। আর দিদি বলল তুই একটু রুদ্রকে তেল মালিশ করে দে, আমি হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। তাই দেখো রুদ্রকে একটু তেল মালিশ করে দিচ্ছি। আর জানো কালকে রাত্রে রুদ্রসোনা খুবই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। হঠাৎ করে এত জ্বর এসেছিল আর গায়ে হাত পায়ে খুব ব্যথা করছিল। ও নিজেই বলছিল মা আমার হাত পাগুলোয় খুব ব্যথা করছে। আর জ্বরের ওষুধ বেশি ছিল না, একটু অল্প ছিল। তো রাত্রে ওটাই দিয়েছিলাম ওকে। ওটা খাওয়ার পর না একটু জ্বর ছাড়েনি, সারা রাত্রি জ্বর ছিল। বারে বারে উঠে উঠে ওকে দেখছিলাম। তো ওর বাবা সকালবেলাতে গেছিলো ওষুধ নিয়ে আসতে। তো সকালবেলায় ও ওঠার পর খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি। এখন ছেলেটা অনেকটাই ভালো আছে। তো দেখো ভালো করে একটু ওকে তেল মালিশ করে দিচ্ছি, কারণ শরীরে তো গোটা হাত পায়ে ব্যথা, সেই জন্য। আর জানো যে যা নিয়ে আসছে সেটাই খেয়ে নিচ্ছে। আর কি বলো তো এখন তো গরমের দিন, তো যে আসছে সে আর কি ঠান্ডা নিয়ে আসছে, খেয়ে নিচ্ছে। ও বাচ্চা অতটা বুঝছে না। আর আমিও রান্নাবান্নার ওদিকটায় থাকছি, আমাকে তো কিছু বলছে না, কখন খেয়ে নিচ্ছে। তো সেই জন্য না আরও জ্বরটা এসছে। মানে ওর ঠান্ডা খেলেই জ্বরটা হবে। সেই দিনও তোমরা দেখেছো হয়তো, কোনো যাত্রী গিয়েছিল, গিয়ে ও ফুটি খেয়েছিল। তো সত্যি ওকে ঠান্ডা জিনিসটা এড়িয়ে যেতে হবে, মানে দেওয়াই যাবে না। আর তারপর দেখো পাটাকেও একটু ভালো করে মালিশ করে দিচ্ছি। আর আরও ছোটো ছিল তখন তো আমাকে 3 বেলা করে এভাবেই মালিশ করে দিতে হতো, কারণ পাটার জন্য বেশি বেশি তেল মাখিয়ে দেওয়ার পর ওকে একটু গা মুছিয়ে দেবো। আজকে আর স্নান করাবো না। আর তোমরা অনেকেই বলেছো ছেলেটাকে পায়ের জন্য ডাক্তার দেখাতে। কি বলো তো, আগে যে ডাক্তারকে দেখাতাম রুদ্রকে, সেই ডাক্তার তো বাইরে থেকে আসতো, এখন আর আসছে না। আর কোথায় বসছে ঠিকঠাক খবর পাচ্ছি না। কিন্তু আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, অনেকেই জিজ্ঞাসা করেছি, কিন্তু খবর পাইনি। তো দেখি একটা ভালো ডাক্তার দেখতে হবে, তারপর দেখাতে হবে। তো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। আজকে কী কী হয়েছে দেখো, কেঁদুরি ভাজা, মসুর ডাল আর হচ্ছে মাছের ঝোল। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি শুধু। আর রুদ্রকে নিয়ে আমি একটু ওর কাছে ছিলাম, তো ঘুম পাড়াচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পর পুকুরের জলে বাসনগুলোকে ধুয়ে নিলাম। তারপরে দেখছি টাইম কলে যখন জল পড়ছে আর একবার কলের জলে ধুয়ে নিই। আর ওই যে রুদ্রসোনাকে দেখছো, এখন শরীরটা ভালো লাগছে বলে খেলা করে বেড়াচ্ছে। এমনিতেও পুকুরে ধোয়ার পর বাড়িতে গিয়ে কলের জল বুলিয়ে নিই। তো দেখছি কলেই যখন জল পড়ছে কলেই বুলিয়ে নিই। বন্ধুরা আমার হাতের কাছে সাপ দেখলে সত্যি গো, সাপটাকে আমি আগে দেখিনি। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন সাপটা আমার চোখে পড়লো। এই সাপগুলোর অবশ্য বিষ নেই, তবে কামড়ায়। এগুলো হচ্ছে জল ঢোড়া। তো সাপ বলে কথা, এগুলো যদি কামড়ায় না অনেক কবার নাকি কামড়ায়, 10-8 বার করে একদম কামড়ে দেয়। আর যে কোনো সাপের কথা শুনলেই তো আমার খুব ভয় করে। তোমরা দেখলে সসপ্যানটা জল থেকে তুললাম। কি বলো তো, সসপ্যানটায় দুধ বসিয়েছিলাম জানো, কিন্তু মনে ছিল না। সসপ্যানটায় পুরো দুধ সব আর কি মানে শুকিয়ে গেছে, দিয়ে সসপ্যানটা এইভাবে কালো হয়ে পুড়ে গেছে। একদম খেয়াল নেই। বাড়িতে এতগুলো মানুষ আছি, কারোরই কিন্তু গন্ধ টন্ধ কেউই পায়নি। কীভাবে যে এতটা পুড়ে গেল বুঝতেই পারলাম না। তো জানি না সসপ্যানটা আমি আগের মতো করতে পারবো কিনা। এতটা পুড়ে কালো হয়ে গেছে, দেখি চেষ্টা করি মাজি। সসপ্যানটা আমি অনেকক্ষণ থেকে মাজছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তাও দেখো উঠতেই চাইছে না। একদম গায়ের জোরে বালি দিয়ে মাজছি, তাও উঠছে না। যদি একটা বাসন মাজার যে তারগুলো হয় সেগুলো থাকলে ভালো হতো, কিন্তু জানো ওগুলো তো বাড়িতে নেই, আবার আমাদের গ্রামের দোকানেও পাওয়া যায় না। তো সেই জন্য বালি দিয়ে ঘষে ঘষে তোলার চেষ্টা করছি। যাই হোক, আর পারছি না গো, প্রায় 40 মিনিট হলো মাজা। তো দেখো আগের থেকে কিন্তু অনেকটাই চকচকে হয়েছে। একটু একটু লেগে আছে, ওগুলো মনে হচ্ছে আর উঠবেই না।
আমার তো সসপ্যান মাজতে মাজতেই সন্ধে হয়ে গেল। তো দেখো এসে কাপড়টা ছাড়লাম, ছেড়ে দুয়ার ঘরে জল দিতে শুরু করলাম। আর আমরা তো সন্ধে জ্বালার আগে দুয়ার ঘরে এভাবেই জল দিই। তো যেখানে যেখানে আর কি মারুলি দিই সেখানে সেখানে এভাবে জল ছিটিয়ে দিই। তারপর দেখো ঠাকুর ঘরে চলে এলাম, আর এখন আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। এবারে আমি সন্ধেটা দেখিয়ে দেব। প্রদীপ আর ধূপকাঠি ধরানোর পর আমি চলে এলাম তুলসী মন্দিরে। এখন আমি তুলসী মন্দিরে ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি। তারপরে মনসা তলায়, তারপরে গোয়াল ঘরে, তলাতে সব জায়গায় দেখিয়ে, বাইরেও দেখিয়ে চলে এসেছি। আর এখন ঘরগুলোতে দেখিয়ে দিচ্ছি। আর দেখো শাশুড়ি মা এখানে বসে আছে, আর দিদি চা করছে। এখন বাজে রাত 10টা। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর রুদ্রসোনাকেও খাইয়ে দিয়েছি। আর এখন আমি রুদ্রসোনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ রাত্রে যেন জ্বরটা না আসে সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।